আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে ঠিক মতো? জি ম্যাম, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে, যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন এই মুহূর্তে, এবং আমি অগ্রিম যারা যুক্ত হবেন তাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই অরিয়েন্টেশন প্রোগ্রাম। আমি আপনাদের সাথে আছি ডক্টর নাদিয়া জামান স্বপ্না, এফসপিএস ফাইনাল পার্ট ট্রেনি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, মেডিসিন ডিপার্টমেন্টে। আজকের এই অরিয়েন্টেশন প্রোগ্রাম আমাদের মূলত পরবর্তী জুলাই 2025 যে মিড টার্ম পরীক্ষাটি আয়োজিত হবে সেটিকে কেন্দ্র করেই, এবং আপনাদের অনেকের রিকোয়েস্টে, আমরা বলবো অনেকের অনুরোধে, আমরা এক্সপ্রেস মিড টার্ম জুলাই 2025 রেগুলার ব্যাচ 2 শুরু করতে যাচ্ছি, এবং সে উপলক্ষে আজকের অরিয়েন্টেশন প্রোগ্রাম। শুরুতেই যে কথাটা আমি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা অলরেডি আসলে অনেকগুলো মিড টার্ম পরীক্ষা ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গেছে। বিসিপিএস আয়োজিত অনেকগুলা, প্রায় 2020, 21, 22, 23, 24, 25 সেশন, হ্যাঁ অনেকগুলো সেশনের পরীক্ষা হয়ে গেছে। তো আমরা এখন মোটামুটি যারা এফসিপিএস ট্রেনে আছি, কোর মেডিকেল ট্রেনিং এ যারা আছে, আমরা সবাই মোটামুটি অবগত যে মিড টার্ম নামক একটা পরীক্ষা আমাদেরকে দিতে হয়। তারপরেও আমরা জাস্ট একটু ব্রিফ করি যে পরীক্ষাটা আসলে কবে, কখন, কিভাবে দিতে হয়। প্রথমত, আমরা যখন পার্ট ওয়ান পাশ করে আসবেন, পার্ট ওয়ান পাশের পরে যারা ট্রেনিং করছেন, 2 বছর ট্রেনিং করতে হয়, সেটাকে আমরা বলি কোর মেডিকেল ট্রেনিং। এই কোর মেডিকেল ট্রেনিং যখন সমাপ্ত হয়ে যাবে 2 বছরের মাথায় আপনাকে দিতে হবে মিড টার্ম পরীক্ষা। এই মিড টার্মের পরবর্তীতে হচ্ছে আপনার হাতে সময় থাকবে 3 বছর। তো দেখা যায় অনেক সময় এই যে 3 বছর থাকে, কারো কারো সেটা ইন্টারনাল মেডিসিনে থাকছে, কারো কারো হয়তোবা সে মিড টার্ম দিয়ে ব্রাঞ্চে শিফট করে যাচ্ছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এই মিড টার্ম কিন্তু আমাদের একটা মাঝামাঝি মাত্রার পরীক্ষা, যেখান থেকে স্যার আমাদের একটা বেসিক মেডিসিনের নলেজকে দেখতে চান যে আমরা আসলে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট। যেমন আমি এন্ডোক্রাইনোলজিতে যদি ক্যারিয়ার করতে চাই, সেক্ষেত্রে আমি হয়তো এন্ডোক্রাইনে চলে যাব, কিন্তু মেডিসিন, একটা বেসিক মেডিসিন তো আমাদের লাইফ টাইম লাগবে। তো সেই লেভেল পর্যন্ত আমরা আসলে এনরিচ করতে পারি কিনা, এটাই আসলে দেখাটাই স্যারদের মূল উদ্দেশ্য। বিসিপিএস এর এই উদ্দেশ্যে মিড টার্মটা তৈরি করা। তো সেই মানে দিক থেকেই বলবো যে মিড টার্ম আসলে খুব একটা সহজ পরীক্ষা না। আমরা অলরেডি বুঝে গেছি, জেনে গেছি, আমরা অনেক পরীক্ষার্থীর মধ্যে বের হয়ে এসেছে, আমরা সবাই শুনেছি। সো অনেকে একটা মানে রিউমার তৈরি করেন বা বলেন যে মিড টার্ম বসলেই তো পাশ হয়ে যায়, মিড টার্ম তো খুব সোজা। আসলে খুব সহজও না, কিন্তু খুব কঠিনও না। সহজ না, কারণ হচ্ছে যদি সহজ হতো তাহলে কিন্তু প্রতি বছরই প্রতি সেশনে 100% করে সব ডিপার্টমেন্ট বা সব ফ্যাকাল্টি থেকে পাশ হতো। সেটা নিশ্চয়ই হচ্ছে না, হ্যাঁ, আমরা কিন্তু অনেকেই খারাপ করছি। আবার যদি খুব কঠিন হতো তাহলে আবার এত পার্সেন্ট পাশও কেউ করতে পারতেন না, তাই না? মানে মিনিমাম হয়তো পাশ করতে পারতেন একজন দুজন, সেটাও হচ্ছে না। তার মানে আসলে এটা খুব কঠিনও না, খুব সহজও না। কিন্তু হ্যাঁ, কঠিন না, তবে জিনিসটা আবার আমাদেরকে আসলে একটা গাইডলাইনে আগাতে হবে। সুতরাং আমাদেরকে একটা গাইডলাইন ফলো করতে হবে, আমাদেরকে একটা প্রপার, আমাদের একটা মনিটরিং এ থাকতে হবে। সেই উদ্দেশ্যতেই জেনেসিস মিডটার্ম আপনাদের জন্য আসলে এই ব্যাচটা আয়োজন করেছে। তো আমরা আমাদের এই ব্যাচের আজকে কথা বলার জন্য আমাদের দুজন বিশেষ অতিথি আছেন। আমরা কিছুক্ষণ পরেই অতিথিদের সাথে পালাক্রমে যুক্ত হব ইনশাল্লাহ। তো যেটা বলতে চাচ্ছিলাম যে কেন আসলে আমাদের কোচিং প্রয়োজন, প্রথম কথা হচ্ছে যে আজকের এই অরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা একটু বলতে চাই যে কেন আসলে কোচিং প্রয়োজন। অনেকে একটা প্রশ্ন করে, আমি পার্সোনালি দেখেছি, অনেকে হয়তো আমাদের ফেসবুকেও অনেক গ্রুপে কমেন্ট মানে প্রশ্ন করেন যে আমি কোচিং কি করতেই হবে। সেই ক্ষেত্রে আমার পক্ষ থেকে, আমাদের জেনেসিস টিমের পক্ষ থেকে আমরা যেটা বলবো, কোচিং করতে হবেই এরকম কোনো বাধ্যতামূলক বিষয় নয়। কেন কোচিং বা জেনেসিস আপনাকে কিভাবে হেল্প করবে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা আপনাকে কিভাবে হেল্প করতে পারি, যেমন ধরেন আমরা আসলে এখন কি হয়, ডিউটি করি, তাই না? আমাদের সকাল থেকে ডিউটি থাকে দুপুর পর্যন্ত, ইভেন তো অনেক সময় 3টা পর্যন্ত ডিউটি করতে হয়। এরপরে বাসায় আসা, নিজেদের মানে রান্না বান্না, মেয়েদের ক্ষেত্রে বাচ্চা কাচ্চা থাকে, ফ্যামিলি মেনটেন থাকে। ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় প্যারালালি কোনো একটা তার কাজকর্ম থাকে বাহিরে। তো সব মিলে ফ্যামিলি, বাইরের কাজ এবং ডিউটি যেটা আমাদের ম্যান্ডেটরি, এগুলো মেনটেন করে বাসায় এসে যখন রাতে আপনি 8টা বাজে বাসায় আসবেন বা আপনি 8টা বাজে ফ্রি হবেন, তখন আর মনে চাবে না, মনে চায় না ইনফ্যাক্ট, তাই না? আমি নিজেও তো ট্রেনিং, আমারও তো মনে চায় না যে আমার এখন একটু বইটা নিয়ে বসি। সবই জানা, সবই পড়া, ডেভিডসনই তো পড়ে আসছি, কিন্তু ওই যে আগ্রহটা আর আসে না, মানে টায়ার্ড মনে হয় আজকে না কালকে পড়বো। তো একটা ব্যাচের সাথে যুক্ত থাকার সুবিধা হচ্ছে যে ওইখানে আপনার মতনই আরো অনেক মানুষ থাকবে, এবং আপনাদের জন্যই আমাদের একটা মেন্টর প্যানেল থাকে, যারা প্রতিনিয়ত আপনাদেরকে মোটিভেট করে যাবে আপনাকে এটা পড়তে হবে, এটা করতে হবে। তো তখন দেখা যায় একটা জিনিসের সাথে অ্যাটাচ থাকলে, একটা ব্যাচের সাথে অ্যাটাচ থাকলে বা কোচিং এর সাথে অ্যাটাচ থাকলে আপনার পড়াটা কিন্তু একটা
কন্টিনিউটি মেনটেন হয়। হ্যাঁ, দৈনিক কিছু হলেও পড়া হয়, যে না আমাকে তো পরীক্ষাটা দিতে হবে, তো আমার তো পরশুদিন পরীক্ষা আছে, আমি একটু বইটা নিয়ে বসি, একটু চোখ বুলায় যায়। এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে যে আমরা চেষ্টা করব আপনাদের ক্লাসেই ডেভিডসনটাকে গুছায় ফেলতে। একটা জিনিস আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে পার্ট ওয়ানের জন্য যে ডেভিডসন একরকম, মিড টার্মের জন্য ডেভিডসন কিন্তু আরেক রকম ভাবে পড়তে হয়। তো এটা কিন্তু সেম লেভেলের পড়া না। এখানে কিন্তু আপনাকে এমসবিএ যেমন কাভার করতে হবে, আপনাকে রিটেনও কাভার করতে হবে। সো এসবি এর জন্য যেমন একেবারে ইগলস আই দিয়ে আপনাকে লাইন খুঁজে দেখে পড়তে হবে, একইভাবে রিটেনের জন্য আপনাকে আবার মেমোরাইজ করতে হবে, স্পেসিফিক জায়গাগুলোকে নোট ডাউন করতে হবে, পিক আপ করতে হবে যে কোথায় আমার লাগবে। সো এই জায়গাগুলা কি পড়বো, থেকে পড়বো, কিভাবে পড়বো, কোনটা দরকার, কোনটা এই মুহূর্তে দরকার নাই, শুধু কি ডেভিডসন পড়বো নাকি সাথে আর কি পড়বো, আহ শুধু তো রিটেন দিলে হবে না, আমার তো সামনে অসপি আছে, অস্কি আছে, সেটার জন্য কিভাবে প্রিপারেশন নিব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত জেনেসিস আপনাদেরকে টোটাল জিনিসটাকে গুছায় এনে প্যারালালি মেনটেন করতে সাহায্য করে, যাতে করে আপনার আসলে পরীক্ষার কিছুদিন আগে দেখবেন সেই লোডটার কাজ করবে না যে আমার তো ওইটা বাকি, অস্পি পড়া হয় নাই, অস্কি প্র্যাকটিস করা হয় নাই, বা অমুক জিনিসটা দেখা হয় নাই। হ্যাঁ, একদম টু দা পয়েন্টে দেখবে যে দিন শেষে আপনার সবকিছুই কাভার হয়ে গেছে, শুধুমাত্র যদি আপনারা আমাদের সাথে কন্টিনিউটিটা মেনটেন করেন। তো এটাই আমি জাস্ট শুরুতে এটা আপনাদেরকে একটু ব্রিফ করে নিলাম। তো এই পর্যায়ে আমি একটু রিকোয়েস্ট করব, আমাদের যে অতিথি দুজন আছে তাদের মধ্যে একজনকে আমি রিকোয়েস্ট করব, ডক্টর শান্তনু বণিক ভাইয়াকে। উনি এবার মিড টার্ম জানুয়ারি 2025-এ পাশ করেছেন। আমরা ভাইয়াকে রিকোয়েস্ট করছি ভাইয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, ভাইয়ার জার্নিটা কেমন ছিল, এবং ভাইয়ার কাছে মানে স্পেসিফিক প্রশ্ন থাকবে যে জেনেসিস আপনাকে কিভাবে হেল্প করেছে। ভাইয়াকে আপনাকে শুনতে পাচ্ছেন? জি। জি আপু, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমাকে আসসালাম, কি থ্যাংক ইউ শোনা ভাইয়া, যাচ্ছে? আপনি তাহলে বলুন। জি। জি। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি। জি। সবাইকে শুভ সন্ধ্যা এবং আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শান্তনু বণিক। আমি লাস্ট সেশনে এফসিপিএস মিড টার্ম মেডিসিনে পাশ করেছি। তো আপু যে কথাটি বলে গেল এতক্ষণ, যে মিড টার্ম পরীক্ষা আসলে খুব বেশি সহজ নয়, আবার খুব বেশি কঠিনও নয়। পরীক্ষা, যখন আমরা পরীক্ষাকে পরীক্ষা হিসাবে নিই, তখন সবার মধ্যে একটা ভীতি কাজ করে, বা পরীক্ষা কিভাবে দিব, কিভাবে পরীক্ষায় মানে কি থাকে। সবার আগে হচ্ছে যে আমরা পরীক্ষা সম্পর্কে একটু জেনে নিব। তো আমি যেটা বলবো যে মানে মিড টার্ম পরীক্ষা সম্পর্কে সবার আগে আমরা মানে যে প্রিপারেশনের যে সময়, সেই পরীক্ষার জন্য আমরা হচ্ছে পড়াশোনাগুলো কিভাবে গুছাবো, এইগুলো আমরা বুঝতে পারি না। আসলে দেখা যাচ্ছে যে ট্রেনিং এর আহ কো- কো- বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রেনিং এর এক এক রকমের প্যাটার্ন থাকে। প্রাতিষ্ঠানিক কিছু চাপ থাকে, ডিউটি প্রেশার থাকে, বা ঘরের কাজ, সবকিছু মিলিয়ে উঠে আসলে পড়াশোনা গুছিয়ে ওঠা খুব বেশি কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা একা বা নিজে কিভাবে পড়বো, সেক্ষেত্রে আমরা খুব বেশি গুছিয়ে ওঠা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তো এই এই সমস্ত ক্ষেত্রে আমি যেটা বলবো, আমার জার্নি এসপিএস পার্ট ওয়ানের সময় জেনেসিস এর সাথে শুরু হয়েছে, এবং হচ্ছে একই সাথে আমি মিড টার্মের জন্য আমার ভরসার জায়গা জেনেসিসকে বেছে নিয়েছিলাম। তো জেনেসিস আসলে যেভাবে আমাকে হেল্প করেছে বলতে হচ্ছে যে আমি জেনেসিসের রেগুলার ব্যাচে যদিও ভর্তি হয়েছিলাম, কিন্তু আসলে আমার জন্য কিছুটা দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে যে আমি অনলাইন ব্যাচে ছিলাম, আমি কখনোই অফলাইনে মানে আমার পক্ষে গিয়ে আসলে আহ ওরকম ভাবে আমাকে পার্টিসিপেট করা হয়ে ওঠেনি। কিন্তু অনলাইনে যেটা মানে সব ধরনের সাপোর্ট আমি পেয়েছি। সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে যে আমরা আমাদের পরীক্ষার কন্টেন্ট, যে ডেভিশন তো আমরা পার্ট ওয়ানের জন্য পড়েছি, আবার হচ্ছে যে পার্ট ওয়ান পরে আমরা মিড টার্মের জন্য কিভাবে পড়বো, পরীক্ষার প্রশ্ন কি কি ধরনের প্রশ্ন আসছে, আমাদের রিটেনের কি আসছে, এসবিএ তে কি আসছে, আমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা সলভ করি, সেক্ষেত্রে আমরা পরীক্ষা সম্পর্কে, মিড টার্ম পরীক্ষা সম্পর্কে আমরা একটা সুন্দর আইডিয়া পাবো। সেই হিসাবে আমরা আমাদের কন্টেন্ট গুলাকে ভাগ করে নিব, যে আমরা কি পড়বো, কতটুকু পড়বো, রিটেনের জন্য কতটুকু পড়বো। একই পড়া, দেখা যাচ্ছে এই পড়া একবার রিটেনের জন্য পড়তে হচ্ছে, আবার একবার এসবি এর জন্য পড়তে হচ্ছে। একই পড়ার মধ্যে আবার কিছু অস্পির জন্য পড়তে হচ্ছে, কাউন্সিলিং এর জন্য পড়তে হচ্ছে। তো এই পড়াগুলাকে গুছিয়ে দেওয়া আসলে নিজের ক্ষেত্রে একা গুছিয়ে ওঠা খুব বেশি কষ্টকর হয়ে ওঠে। আমি কোচিং এর ক্ষেত্রে যেই সুবিধা পেয়েছি, আমাদের কোচিং এর ক্ষেত্রে একই জিনিসটা এই এই জায়গাটা থেকে কিভাবে রিটেনের জন্য, কিভাবে অস্পির জন্য, কিভাবে কাউন্সিলিং এর জন্য, কিভাবে হিস্ট্রি টেকিং এর জন্য আলাদা আলাদা করে একই জিনিসকে কিভাবে ভিন্ন ভিন্ন রূপে আমাদেরকে গুছিয়ে দেওয়া হয়েছে।
এই বিষয়টাতে আমি খুব বেশি উপকৃত হয়েছি রিটেনের ক্ষেত্রে, যেটা বলবো যেমন হচ্ছে আমাদের যে প্রত্যেকটা উম, এ, যখন আলাদা আলাদা ক্লাস হয়েছে প্রত্যেকটা সিস্টেমের ক্লাসের ক্ষেত্রে আপু ভাইয়ারা মানে চেষ্টা করেছেন যে একদম প্রতি সেগমেন্ট ওয়াইজ আলাদা আলাদা করে এইটা অস্পির জন্য, এটা রিটেনের জন্য, বা অস্পিতে প্রশ্নটা এই জায়গা থেকে, অস্পির প্রশ্নটা এভাবে আসতে পারে। প্রত্যেকটা আলাদা আলাদা করে আমাদেরকে আপু ভাইয়ারা চেষ্টা করেছেন তাদের মানে তাদের আমি বলবো যে তাদের সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করেছেন যে খুব বেশি তারা। এরপরে দেখা যাচ্ছে যে জেনেসিসের রিটেন যখন আমরা রিটেন পাস করি, তারপরে পাশাপাশি জেনেসিসে অস্পি ব্যাচ চালু হয়েছে, বা অস্পির জন্য সবচেয়ে বেশি ট্রাম্প কার্ড আমার কাছে যেটা মনে হয়েছে জেনেসিসের অস্পি ব্যাচের ক্ষেত্রে এত সুন্দরভাবে হিস্ট্রি টেকিং। আমি অনলাইনে থাকা সত্ত্বেও আমাদের একজন একজন করে প্রতিটি আলাদা আলাদা করে প্রত্যেকের সাথে অনলাইনেও আমাদেরকে অস্পির জন্য মক দিতে হয়েছে, এবং সেই মকের প্রশ্ন এমনও হয়েছে যে প্রায় অলমোস্ট সেম বা হুবহু একই প্রশ্ন আমরা পরীক্ষার হলের সাথে, অর্থাৎ হচ্ছে আমি অনলাইনে থেকেও যেই পরীক্ষার যে এনভায়রনমেন্ট পেয়েছি, সেই এনভায়রনমেন্ট পরীক্ষার হলের সাথে অলমোস্ট সেম এবং সিমিলার। আমাদের অস্পির জন্য দেখা যাচ্ছে যে সবার আগে হচ্ছে যে আমাদের ওয়ার্ডে আমাদের পেশেন্টের প্রতি যে অ্যাপ্রোচ, এতদিনের যে অ্যাপ্রোচ, আর কোচিং থেকে আপনি যে গাইডলাইন পাবেন, বা জেনেসিস থেকে আমি যেই মেসেজ পেয়েছি, যে কি হোম মেসেজটা পেয়েছি, সেটা হচ্ছে যে অ্যাপ্রোচ টু পেশেন্ট। আমরা ওয়ার্ডে গিয়েছি, রোগী দেখেছি, বা রোগী দেখার ক্ষেত্রে হিস্ট্রিটা নিয়েছি, 2-3 লাইন হিস্ট্রি নিয়ে রোগীকে, যে সিস্টেমের পেশেন্ট শুধুমাত্র ওই সিস্টেমের স্পেসিফিক ওই জায়গাটা এক্সামিনেশন করে, ওই রিলেটেড 2-3টা ইনভেস্টিগেশন করে ট্রিটমেন্টের দিকে। কিন্তু এভাবে দেখলে আসলে সিস্টেমেটিক্যালি না আগালে পরে পরীক্ষার জন্য একটু টাফ হয়ে যায়। শুধুমাত্র এই জায়গাতেই আমরা যদি একটু ফোকাস করতে পারি, তাহলে পরীক্ষা আসলে অত ভয়ের কিছু নাই। ঠিক যেমন ধরেন একটা, আমরা ওয়ার্ডে অনেক রেসপিরেটরি পেশেন্ট দেখে থাকি, আমরা যদি হিস্ট্রির সময় যেরকম ভাবে আমরা হিস্ট্রি টেকিং করি, আমরা ফাইনাল ইয়ারে যেভাবে পরীক্ষা দিয়েছি, এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল প্রফেশনাল পরীক্ষায়, সেভাবে যদি আমরা হিস্ট্রি টেকিং এর সময় ঠিক যেভাবে প্রতিটা ফরম্যাট ধরে যে আমরা প্রত্যেকটা এইভাবে যদি আমরা হিস্ট্রি টেকিং মানে অভ্যাসটা চালু রাখি বা অভ্যাস করতে থাকি, তাহলে আমরা হিস্ট্রির বিষয়টা আমরা পার হয়ে যাব। তারপরে হিস্ট্রি থেকে আমরা মানে ইনভেস্টিগেশন সেট করার পরে কি কি ডিডি হতে পারে, এই এই যে আহ, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের প্রতি বা প্রত্যেকটা সিস্টেমের প্রতি যে আমাদের যেই অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা আসলে একার পক্ষে ওয়ার্ডের এনভায়রনমেন্টে কাজের প্রেসারে হয়ে ওঠা খুব ডিফিকাল্ট আমার কাছে যেটা মনে হয়। তো কোচিং জেনেসিস আমাকে সেই জায়গা থেকে যেই জিনিসটা আমার মধ্যে মানে জেনেসিস তৈরি করতে পেরেছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে অ্যাপ্রোচ টু পেশেন্ট। সবার আগে হচ্ছে আমার পেশেন্টের প্রতি অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে গিয়েছে আমার এই কোচিং এর পারপাসে। ঠিক একই রকম ভাবে আমরা ওয়ার্ডে নানান রকমের ইনভেস্টিগেশন দেখে থাকি, এই ইসিজি, চেস্ট এক্স রে, বা আমাদের যে কোনো রেডিওলজি রিপোর্ট, আমাদের সিটি স্ক্যান, এন্ডোস্কোপি, এই সমস্ত সবগুলো বিষয় আমরা যদি একটা নির্দিষ্ট মানে মানে আমরা যদি একটা সিস্টেমেটিক ওয়েতে যে অ্যাপ্রোচটা পেতে পারি, তাহলে আমরা খুব সহজেই এটা থেকে আমরা আসলে ওভারকাম করে ফেলতে পারবো। এটা আসলে প্র্যাকটিস ছাড়া বিকল্প কিছু নাই। আমরা একটা ইসিজি ওয়ার্ডে দেখে ডায়াগনোসিস বলে ফেলি, কিন্তু জেনেসিস থেকে আমাদেরকে মানে প্রত্যেকটা ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট কিভাবে বলতে হবে, এটা সব সময় আমাদেরকে প্র্যাকটিস করিয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে যদি কেউ মনে করেন যে সম্ভব, তাহলে সমস্যা নেই, কিন্তু কোচিং আপনাকে একটু হইলেও বা জেনেসিস আপনাকে একটু, একটু না আমি বলবো অনেক বেশি হলেও আপনাকে বুস্ট আপ করবে। সেই জায়গা থেকে জেনেসিস আসলে আমাকে অনেক বেশি হেল্প করেছে। আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর শান্তনু বণিক ভাইকে, খুব সুন্দর করে আমাদেরকে ব্রিফ করে দিলেন। এবং ভাইয়ার কথার মধ্যে কিন্তু আপনারা অলরেডি ভাইয়া কিন্তু অলরেডি কথাটা বলেছেন যে ভাইয়ার মানে মক টেস্ট গুলা এবং আমাদের যে হিস্ট্রি টেকিং কাউন্সেলিং এর ক্লাসগুলো, সেগুলো থেকে ভাইয়ার পরীক্ষায় বেশ কমন পড়েছে এবং হচ্ছে ভাইয়ার কোনো অসুবিধা হয়নি পরীক্ষা দিতে। এটা সত্য কথা অবশ্যই। সুতরাং যারা আপনারা রেগুলার ব্যাচে আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই থাকবে, সেটা হচ্ছে যদিও এটা অনলাইন ব্যাচ, আপনারা চেষ্টা করবেন যতখানি পসিবল হয়, যতখানি সম্ভব, হ্যাঁ, চেষ্টা করবেন যারা ঢাকার মধ্যে থাকবেন তারা হচ্ছে অফলাইনে এসে ক্লাস করতে। আর একান্ত সুযোগ না থাকলে অনলাইনে তো ব্যবস্থা আপনাদের জন্যই থাকছে, অনলাইনই থাকছে। আর একটা বিষয় ভাইয়া যেটা বললেন যে ভাইয়ারা কিন্তু অনেকেই এরকম অফলাইনে অনলাইনে ক্লাস করেছেন এবং আমরা অনলাইনে পরীক্ষা নিয়েছি। তো দেখা যায় যারা ঢাকার বাইরে থাকেন তাদের মধ্যে
অনেক সময় একটা ভীতি কাজ করে যে যারা অফলাইনে করছে তারা কি আমাদের থেকে বেশি পাচ্ছে কিনা, বা আমরা ডিপ্রাইভ হয়ে যাচ্ছে কিনা, বা আমরা আসলে কম নিতে পারছি না জেনেসিস থেকে। এটা আসলে আমার মনে হয় না সেরকম কিছু সুযোগ থাকে, সাধারণত থাকে না, সুযোগ নেই। সেটা আপনাকে কাজে লাগাতে হবে। আমরা সুযোগটা দিব না, অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা থাকবে আমাদের পক্ষ থেকে, কিন্তু আপনাকেও কাজে লাগাতে হবে। যেমন আমরা যখন মডেল টেস্ট বা মক টেস্টের জন্য, যদি আপনারা মডেল টেস্ট এবং মক টেস্টের জন্য যখন আমরা অ্যারেঞ্জ করি পরীক্ষাগুলো, আমরা ঘোষণা করি যে আমাদের মক টেস্ট হবে, আপনাদেরকে পরীক্ষাগুলো দিতে হবে। আপনারা যদি পরীক্ষাগুলো বসেন, অ্যাটেন্ড করেন, তখন দেখবেন যে আমরা কিন্তু আপনাদেরকে ঠিক অনলাইনেই লাইভ একদম ক্যামেরা অন করে, ঠিক যেরকম এখন সারা বিশ্বে এমআরসিপি পরীক্ষা হচ্ছে না, অনলাইনে পরীক্ষা হচ্ছে না, এক দেশ থেকে আরেক দেশ পরীক্ষা নিচ্ছে, So আমরাও সেরকম ভাবেই অনলাইনের মাধ্যমে কিন্তু সেভাবে আপনাদের এক্সাম গুলা, মডেল টেস্ট গুলো সেটা নিয়ে থাকি। হ্যাঁ, আচ্ছা, এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের আজকের স্পেশাল গেস্ট ডক্টর AHM সুজাউদ্দিন চৌধুরী, যার কথা স্পেশালি না বললেই না, অত্যন্ত জনপ্রিয় একজন মেন্টর আমাদের জেনেসিসের। এবং পরীক্ষার আগে যার কথা আমি নিজেও যখন জেনেসিসের স্টুডেন্ট ছিলাম মিডটার্মের আগে, খুব মোটিভেট করতো, এবং ওর কথাগুলো খুব মোটিভেশনাল কথা, আমাদের খুব ভালো লাগতো। এবং কঠিন জিনিসকে সহজ করে কিভাবে ধরায় দেওয়া যায়, আমরা তো অনেক সময় হয় না, ওয়ার্ডে যখন রেডিওলজি দেখি অনেক কঠিন লাগে, জানলা এত কিছু কেমনে মনে রাখবো। একটা ইজি জিনিসকে একটা সহজ করে মনে রাখানো, একটা কঠিন ক্লাসকে একটা কিভাবে সাবলীল করা যায়, এটা আসলে যারা সুজাউদ্দিনের ক্লাস করেছে তারা সবাই আমার সাথে নিশ্চয়ই একমত হবে। তো সুজাউদ্দিন ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের আজকে একটু সময় দিয়েছে। তো আমরা আসলে একটু সুজাউদ্দিনকে একটু আগে ফ্লোরটা দিতে চাচ্ছি। তারপরে আমরা আমাদের আরেকজন স্পিকার আছে, তার মতামত আমরা নিব, তার কথাও আমরা শুনবো, তার উপদেশগুলো আমরা শুনবো। তো এই পর্যায়ে সুজাউদ্দিন, আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু। আচ্ছা, তাহলে আমি রিকোয়েস্ট করবো সুজা যদি ওর মূল্যবান কথাগুলো আমাদের রেগুলার ব্যাচ 2 এর পরীক্ষার্থীদের জন্য একটু বলতো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সুজাউদ্দিন চৌধুরী। আপু এত ভালো ইন্ট্রোডাকশন দিচ্ছে, আসলে আমি ওরকম কিছুই না। আমি চেষ্টা করি আমাদের মানে যারা আমাদের সাথে এখানে মিড টার্মে যুক্ত হন তাদের সবাই আসলে একটা ভয় ভীতি থেকে এসে যুক্ত হন, কারণ সবাই 2 বছর ট্রেনিং করা, সবাই পার্ট 1 পাস করা। ইভেন অনেকে আছে যাদের এই মাসে পার্ট 1 পার্ট 2 দেয়া থাকে। বাট আমাদের কাছে আসেন যারা, তারা সবাই আসেন হচ্ছে একটা মানে সাপোর্ট নেওয়ার জন্য, যে যতটুকু না ওনার মানে নলেজ ওয়াইজ সাপোর্ট, তার থেকে বেশি আসেন মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য। তো আমাদের এখানে মূল ড্রাইভটাই থাকে ওইটা, যে আমরা কিভাবে করে পেশেন্ট মানে একটা পেশেন্ট নিয়ে কথা বললে কিভাবে আমি পেশেন্টটাকে এমন ভাবে প্রেজেন্ট করতে পারবো যেটা আমার রিটেন অসপি ভাইভা এন্ড আমার এক্সামের মধ্যে ফ্রুটফুল হবে। তো মানে আমি সরি, আমি আসলে ইন্টারাপ্ট করলাম আপনাদের এত সুন্দর ডিসকাশনটা। আমি আহ, একটা ছোট্ট কথাই যদি বলি, আপনারা এখন যারা এখানে আসছেন তারা সবাই আমার যেটা জানা মতে যারা লং ব্যাচে আছে অথবা যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, তারা সবার মাথার মধ্যে একটা ইনসিকিউরিটি ছিল যে আমি পড়তে পারবো নাকি পারবো না। এই একটা ইনসিকিউরিটি থেকে ওরা আর্লিয়েস্ট আমাদের সাথে এসে জয়েন করে, এন্ড আর্লিয়েস্ট ওরা গাইডলাইন নিতে চাই। যাদের একটু বাইরের ব্যস্ততা বেশি তারা, আপনারা এখন যারা আসছেন তারা হচ্ছে এটা আমাদের সেকেন্ড রেগুলার ব্যাচে এসে অ্যাডমিট হলেন। তার মানে আপনারা একটা টাইম পর্যন্ত নিজেকে ওই দিক থেকে চেষ্টা করার মধ্যে ছিলেন যে আমি কতটুকু পারি প্রিপারেশন নিব। এই মুহূর্তে এসে আপনাদের থেকে মনে হলো আপনাদের একটা সাপোর্ট দরকার হয়। এই ক্ষেত্রে আমি বলবো আপনি বাকিদের থেকে একটু আগায়, যে আপনি বুঝতে পারছেন যে আপনার কতটুকু সাপোর্ট প্রয়োজন এবং আপনার কোন জায়গাটাতে ল্যাকিংস আছে। আমি আশা করতেছি যে আপনারা একটা মাথার মধ্যে একটা প্রিপারেশন নিয়ে আসেন যে আমার এই জায়গায় ল্যাকিংস আছে। এই জিনিসটা যেটা করবে আমাদের মানে রেগুলার ব্যাচের সাথে যখন আপনারা অ্যাড হবেন, এই জিনিসটা আপনাদেরকে ওই বুস্ট আপটা দিবে, দ্যাট আপনার ল্যাকিংস গুলো আপনি কারেকশন করতে পারবেন। আপনাদের ডিসঅ্যাডভান্টেজ একটা, যে অন্যরা যেরকম একটু টাইম নিয়ে একটু আস্তে 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 পড়ার সুযোগটা পেয়েছিল, আপনারা সেই জিনিসটা পাচ্ছেন না। কারণ কেন, যারা লং বেঁচে আছে তারা হচ্ছে উইকলি একটা করে ক্লাস দিয়ে শুরু করে অ্যাডজাস্ট হয়ে দেন হচ্ছে ওরা যাচ্ছে। কিছু কিছু বড় বড় চ্যাপ্টার আছে যেগুলো আপনাদের বাট মানে চিন্তা করতে একটু সময় লাগবে। এখন দ্বিতীয় প্রশ্ন যেটা, এটা বলার পরে মানুষজন করে, সেটা হচ্ছে ভাই আমরা কি তাহলে ভুল করলাম নাকি। এখানে পরীক্ষাটা যতক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষা দিচ্ছেন না ততক্ষণ পর্যন্ত ভুল ঠিক এটা কোনো কিছুই ম্যাটার করে না। বাকিরা যদি 8 মাসে 1 ঘন্টা করে টাইম দেয়, আপনার থেকে 4 মাসে 2 ঘন্টা করে টাইম দিতে হবে। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। আপনার যদি মনে হয় যে আপনি পড়ালেখা একটু দুর্বল, আপনার যদি মনে হয় আপনার সময় বেশি লাগে, আপনার থেকে সেটা 3 ঘন্টা দিতে হবে। এই মুহূর্তে আপনার থেকে যে একটা জিনিস প্রয়োজন আমাদের কাছে, আমরা জেনেছি আপনার থেকে শুধু একটা জিনিসই চাই, সেটা হচ্ছে আপনার সময়। এই মুহূর্তে আপনার থেকে সবচেয়ে বড় এফোর্ট যেটা আপনি আমাকে দিতে পারেন, যেটা আপনি সবচেয়ে বেশি জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে সময় দেয়া। আপনাদেরকে বারবার এটাই বলতে চাচ্ছি, আপনারা যেহেতু মিড টার্মের এই জায়গায় চলে এসেছেন, আমাদের সাথে এতটুকুতে এসে জয়েন করে ফেলেছেন,
আপনাদের মাথায় এটা রাখা উচিত যেটা আপনারা একটা ডেডিকেশন দেখাচ্ছেন, আপনারা কিছু একটা ইনভেস্ট করতেছেন। এখন আপনাদের হতে পারে এটা মনিটরি ইনভেস্টমেন্ট মনে হচ্ছে যে আমি একটা টাকা দিলাম, আমি জেনেসিসে ভর্তি হলাম, কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি আমাদের সময়টা কিনে নিছেন। আপনার জন্য যে আমরা একটা সময় ব্যয় করবো এটা আপনি কিনে নিছেন। সেই জায়গায় আমাদের সময়টা নিয়ে যদি আপনি নিজের সময় না দেন, তাইলে কিন্তু আমরা কি আপনার পরীক্ষা দিয়ে আসতে পারবো না। আমরা যারা লং বেঞ্চে ভর্তি হয় তাদেরকে একটু মানে গ্রাজুয়ালি কি বলবো, এটা সহজ ভাষা বলে মেরিনেট করে নেওয়ার চেষ্টা করি পরীক্ষার জন্য, কিন্তু আপনাদের বেলায় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের নিজে থেকে এগিয়ে আসতে হবে। আপনারা সবার প্রথম কথা, আজকের পর থেকে আপনাদের যেদিন যেদিন যেই যেই ক্লাস আছে, আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে আপনারা একটা ক্লাসে মিস দিবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি আপনি ঢাকায় হন, আপনি অবশ্যই 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 কাটাবন আসবেন। আপনার যদি ঢাকায় না হন, অবশ্যই 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 ডিউরিং লাইভ সেশন ক্লাসটা করবেন। আমি এটা বারবার এমফেসাইজ করে আবার রিপিট করতেছি, আপনি আইদার ফিজিক্যালি অথবা অনলাইন, ইউ হ্যাভ টু বি প্রেজেন্ট ডিউরিং দ্য ক্লাস। যেটা হয়, আপনি আজকে ক্লাস থেকে চলে গেলে আপনি হয়তো একটা মানে আমি রিদমে থাকলে আমি একটা কথা বলে যাচ্ছি, আমি একটা পড়িয়ে যাচ্ছি, কিন্তু আপনি হুট করে একটা জিনিস মিস করতে পারেন যেটা আপনি কল ব্যাক করার সুযোগ পাচ্ছেন। আপনি মনে করতেছেন আপনি অনলাইনে দেখে রিপিটে দেখে নিবেন, কিন্তু ওইখানের মধ্যে আপনি আমার লাইভ রিয়াকশন কিংবা আমার থেকে লাইভ কোয়েশ্চেন পাবেন না, আমার আশেপাশে যারা কোয়েশ্চেন করতেছে তাদের ওই কোয়েশ্চেনটা পাবেন না। পরবর্তীতে আপনি আমার সাথে যতই অ্যাক্সেস করতে পারেন, ক্লাসের মতো টাইমটা পাবেন না। আর আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি এই মুহূর্তে যদি আপনি ওই সময়টা দিতে না পারেন, আর মাত্র 4 মাস বাকি পরীক্ষার, আগামী পরশুদিন আপনাদের ক্লাস শুরু হতে হতে রোজা ঢুকবে, 2টা ঈদ আছে। আপনি যদি আজকে থেকেই ওই টাইমটা যদি আমার জন্য দিতে না পারেন, নিজের ফিউচারের জন্য দিতে না পারেন, তাহলে আপনি অ্যাকচুয়ালি কি ইনভেস্ট করতেছেন? আপনার ডেডিকেশনের যেটা একদম ফিক্সড একটা জিনিস আপনার জানতে হবে, সেটা হচ্ছে আপনার পড়ালেখার জন্য ওই সময়টা দিতে হবে। আমি জানি আমি রেপিটেটিভ সাউন্ড করতেছি, বাট এই জিনিসটা আমি এমফাসাইজ করার জন্য ইন্টেনশনালি করতেছি। অন্যান্য দিন হয়তো আমি আপনাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অথবা এরকম ইন্ট্রোডাকশন প্রোগ্রামে এতগুলা কথা বলতাম না, আমি আপনাদেরকে অনেকগুলা শুভেচ্ছা টুভেচ্ছা জানাই পার হয়ে যেতাম। কিন্তু আজকে আপনাদের জন্য যে জিনিসটা সবচাইতে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আপনারা যে ভয় থেকে এখানে আসছেন, যে আগ্রহ থেকে এখানে আসছেন, কিংবা যে আশা থেকে এখানে আসছেন, এই আসার জন্য আমি এতটুকু আপনাকে বলতে পারবো যে আপনি ফিজিক্যালি আমাদের কাছে আসলেও যতটুকু পাইতেন অনলাইনেও ততটুকু পাবেন, কিন্তু আপনি আমাদের এফোর্ট 100% পাবেন। আপনারা এর আগের ব্যাচ অথবা এর আগের গ্রুপ সবার থেকে জিজ্ঞেস করবেন যে ওয়াই উই আর ডিফারেন্ট, বিকজ উই ডু দ্যাট থিংস। বাট আপনারা যে জিনিসটা আমাদেরকে দিতে পারবেন সেটা হচ্ছে আপনাদের টাইম এন্ড এফোর্ট, এবং ওই জিনিসটা কখনোই আমরা রিপ্লেস করতে পারবো না। তাই আমি বারবার এই একটা কথাই বলতেছি, যে আপনি আমাদেরকে অবশ্যই আমাদের সাথে এসে জয়েন করেন, আমাদের সাথে লাইভে এসে জয়েন করবেন কিংবা ক্লাসে এসে জয়েন করেন। বাকি পড়ালেখার দায়িত্বটা আমরা সম্পূর্ণরূপে 100% আমরা নিয়ে নিচ্ছি। শুধুমাত্র আপনি আমাদের এখানে আসবেন, ক্লাসগুলো নিয়মিত করবেন, আমাদের সাথে থাকবেন, রেগুলার এক্সামটা দিবেন, বাকি জিনিস আমরা দেখে নিবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, আমি কথা লম্বা করে আপনাদেরকে টাইম ওয়েস্ট করবো না। বাট ইনশাল্লাহ আপনারা যদি প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা তাহলে করতে পারেন। সুজাউদ্দিনের কাছে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ওপেনলি বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, সমস্যা নেই, এখন যদি প্রশ্ন না থাকেও সমস্যা নেই। আমরা তো ইনশাল্লাহ যেহেতু আমাদের সাথে এসে যুক্ত হচ্ছেন, আমরা সবসময় অ্যাভেলেবেল আছি। আমাদের এখানে সেন্টারে আমাদের সাথে যোগাযোগ করতেই পারবেন, আর সবাই ইনশাল্লাহ আমাদের সাথে এসে যোগাযোগ করবেন নিয়মিত। আমরা সবাইকে আপনাদেরকে শুভেচ্ছা, আপনারা নিজের জন্য একটু টাইম ইনভেস্ট করার একটা সাহস নিয়েছেন। ইনশাল্লাহ আমরা সবার সাথে দেখা হবে, আপনাদের সাথে ব্যাচে দেখা হবে। যারা এখনো কনফিউজ কি করবেন, অ্যাটলিস্ট এতটুকু বলতে পারবো, দায়িত্ব আমরা নিব, আপনি শুধু আমাকে সময় দিবেন। ইনশাল্লাহ আমরা একসাথে সেলিব্রেশন প্রোগ্রামে গত কয়েকদিন আগে যেরকম দেখছেন গ্রুপ ভর্তি ছবি, সেরকম ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে ছবি তুলবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। নাদিয়া আপু, আপনাকে ধন্যবাদ। সরি আপনাদেরকে ইন্টারাপ্ট করে একটু প্রোগ্রামের ওরিয়েন্টেশনটা শেষ করলাম, আমি একটু ডিউটিতে যাবো তো, সে কারণে একটু আর্লি বলে ফেললাম। থ্যাংক ইউ ডক্টর ধন্যবাদ সুজাউদ্দিন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডক্টর সুজাউদ্দিন চৌধুরীকে অনেক ধন্যবাদ।
আপনারা কিন্তু অলরেডি বুঝেছেন, হ্যাঁ, ডক্টর সুজাউদ্দিন যে উপদেশগুলো আপনাদেরকে দিলেন এগুলো আসলে অনেক মূল্যবান কিছু কথা। এই কথাগুলো কিন্তু আসলে ও যেটা বলেছে সেটা কিন্তু আপনাদেরকে জাস্ট বলার জন্যই বলা না, এটা কিন্তু ওর লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলা। এবং ডক্টর সুজাউদ্দিন আসলে জেনেসিস মেন্টর হিসেবে বেশ অনেক দিন ধরে আছেন, দীর্ঘদিন ধরে আছেন। তো এই অভিজ্ঞতার ভিত্তিতেই আসলে কথাগুলো বলা। আমরা যারা মেন্টর প্যানেলে আছি আমরা জানি যে আসলে কোথায় ড্রব্যাক গুলা হচ্ছে, কোথায় ফল্ট গুলা ভুলগুলা হয় আমাদের, কোথায় কি কারণে আমাদের আসলে ম্যাক্সিমাম খারাপটা হয়, সেই কারণগুলো থেকেই আমরা আসলে অ্যানালাইসিস করি এই কথাগুলা বলা। সুতরাং আমি আশাবাদী আপনাদের কাছে যারা আপনারা এই ব্যাচে আছেন অবশ্যই কথাগুলোকে গুরুত্ব সহকারে নিবেন। এটা জাস্ট একটা ওরিয়েন্টেশন ক্লাস, মানে জাস্ট এটা আসলে হাই হ্যালো ক্লাস না, একটা ওরিয়েন্টেশন ক্লাস আসলে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ধরেন আজকে যারা ওরিয়েন্টেশন ক্লাসটা করছেন তারা যে ব্রিফটা পাবেন যে কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে, কিভাবে করতে হবে, আপনার পরবর্তী ক্লাস অ্যাপ্রোচ কেমন হবে, এটা কিন্তু যে ওরিয়েন্টেশন ক্লাসটা করবে না সে হুট করে এসে কিন্তু কিছু বুঝবে না। সে ভাবে আল্লাহ আজকে কি ক্লাস হচ্ছে, এটা কেন হচ্ছে, এটা কেন হলো না, তখন তাকে আমরা বোঝাতে অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা রিকোয়েস্ট করবো যে যারা রেগুলার ব্যাচ 2 তে আছেন, আজকে জয়েন করতে পারেন নাই, কিন্তু আপনারা অবশ্যই পরবর্তীতে এই রেকর্ডেড ভার্সনটা অবশ্যই শুনে নেবেন আজকের সেশনের, হ্যাঁ। আচ্ছা, এই পর্যায়ে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা এই ব্যাচে আছেন তারা আপনাদের জন্য আসলে কি কি থাকবে, জেনেসিস আপনাকে কি কি প্রোভাইড করবে, যেহেতু আপনারা আপনাদের সময়, শ্রম এবং অর্থ আমাদের পেছনে বিনিয়োগ করছেন, সুতরাং আমরা আপনাদের জন্য কি প্ল্যান করছি আমরা জাস্ট একটু ব্রিফ করে দিই। প্রথমত আপনাদের তো লেকচার ক্লাস থাকবে, এগুলো আপনারা জানেন, প্রত্যেকটা সিস্টেম ধরে ধরে লেকচার ক্লাস থাকবে এবং লেকচারে অবশ্যই ডেভিডসন ডেভিডসন ডেভিডসন। আমরা ডেভিডসনের বাহিরে ইউজুয়ালি ন্যাশনাল গাইডলাইন ছাড়া বা অথেন্টিক বই ছাড়া, রেফারেন্স ছাড়া আমরা কোনো বই বা কোনো লেকচার শিট বা বাজারের অন্য কোনো কিছু আমরা আসলে ফলো করি না। ডেভিডসন থেকেই প্রশ্ন হবে, ডেভিডসনটাই পড়তে হবে। সো ডেভিডসন আপনাকে ক্লাসের মধ্যে পড়ায় দেওয়া হবে, গুছায় দেওয়া হবে, দাগায় দেওয়া হবে। আচ্ছা, এরপরে আপনাদের জন্য পরের দিনের সেশন থাকবে হচ্ছে ওই ক্লাসের পর আপনার এক্সাম থাকবে, আপনাকে এক্সামটা দিতে হবে। যদি সম্ভব হয় আমি সুজার সাথে তাল মিলিয়ে আরেকবার রিপিট করছি, পসিবল হলে এক্সামটা এসে দিবেন। একান্তই অসুবিধা হলে অনলাইনে দিবেন, একটা নির্দিষ্ট সময় থাকবে আপনাদের জন্য, যে 48 বা রেগুলার যে সময়টা পরীক্ষা হবে, যে ডেটে পরীক্ষা দেওয়া থাকবে, সেই ডেট থেকে 72 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে আপনাকে খাতাটা সাবমিট করতে হবে। কিভাবে অনলাইনে খাতা সাবমিট করা যায় সেটা আপনাদেরকে পরবর্তীতে গ্রুপে লিংক দিয়ে বা ডিসক্রাইব করে দেওয়া হবে। এরপর আপনার থাকবে হচ্ছে এক্সামের সলভ ক্লাস, সেটাও আপনারা চেষ্টা করবেন সরাসরি অথবা যদি পসিবল না হয় সেক্ষেত্রে লাইভ মানে অ্যাটেন্ড করতে। যেটা সুজাউদ্দিন বলে গেলেন, একই কথা সুন্দর করে বলে গেছেন অলরেডি, যে আপনি কোনো প্রশ্ন থাকলে, কোনো কোয়েরি থাকলে আপনি লাইভে জিজ্ঞেস করতে পারবেন, রেকর্ড শুনে তো সেটা জিজ্ঞেস করার সুযোগ থাকবে না। এরপর দেখা যাবে যে কিছু কিছু চ্যাপ্টার, ডেভিডসন আমাদের প্রায় 34 চ্যাপ্টার আছে, তো এই 34 চ্যাপ্টারেরই তো আসলে একবার যদি পড়ে যায় মনে থাকবে না। তো সেজন্য আপনাদের জন্য আমরা আলাদাভাবে আয়োজন করব, মিনিমাম 8 থেকে 10টা চ্যাপ্টার বা 5 থেকে 7টা চ্যাপ্টার হয়ে গেলে একটা ভাগ করে পরবর্তীতে আমাদের রিভিউ পরীক্ষা হবে। এভাবে আপনাদের প্রায় 3টা রিভিউ পরীক্ষা হবে এবং সেই রিভিউ সলভ থাকবে। এবং একই সাথে আপনাদের ফিডব্যাক ক্লাস থাকবে, 2টা থেকে 3টা ফিডব্যাক ক্লাস থাকবে। যেমন আপনার ধরেন 7টা বড় বড় লেকচার হয়ে গেছে, মাঝে আপনাকে একটা ফিডব্যাক ক্লাস দিব যে ওই 7টা টপিকের উপরে আপনাদের আর একটু গার্নিশিং হবে, যেন আপনারা ওগুলো ভুলে না যান বা চর্চায় থাকে। হ্যাঁ, ওই 7টা নিয়ে আমরা আরেকটা ফিডব্যাক লেকচার ক্লাস থাকবে। এরপর আপনাদের থাকবে হচ্ছে মডেল টেস্ট, সবকিছুর শেষের পরে থাকবে মডেল টেস্ট। 4টা মডেল টেস্ট থাকবে, হ্যাঁ, মানে 2 সেট আর কি, একটা রিটেন টেস্ট বি, আবার আরেক মডেল টেস্ট 1 2, আরেকটা হচ্ছে 3, মানে আরেকটা এসবি আরেকটা রিটার্ন। এরপরে থাকবে ফাইনাল মক টেস্ট, 2টা মক টেস্ট থাকবে, হ্যাঁ। গত বছর যারা পরীক্ষা দিয়েছে মানে লাস্ট সেশন, তারা কিন্তু স্পেশাল একটা এক্সট্রা মক পেয়েছিল, কারণ তাদের পরীক্ষাটা হঠাৎ করে 15 দিন পিছায় যায়। যেহেতু পরীক্ষা 15 দিন পিছায় যায়, তো আমরা সবসময় বলি যে জেনেসিস কিন্তু আসলে কোনো একটা অর্গানাইজেশন না, এটা আমাদের একটা ফ্যামিলি, তাই না? আপনি আজকে জেনেসিসে আসছেন মানে আপনারা আমাদের ফ্যামিলির অংশ হয়ে গেছেন। সুতরাং আপনার পরীক্ষা যদি 15 দিন 20 দিন পিছায় যায়, সেটার মাথা ব্যথাও আমাদের, যে আপনি কি 15 দিন এমনি বসে থাকবেন, আপনার তো পড়ার ফ্লো হারায় যাবে, আপনাকে তো খুঁজে পাওয়া যাবে না, বা আপনার তো কনফিডেন্স ডাউন হয়ে যেতে পারে। সেজন্য আমরা তখন গত সেশনে যেহেতু পরীক্ষা পিছিয়ে গেছিল, আমরা আয়োজন করেছিলাম মাঝে একটা মক টেস্ট, যেন আমাদের পরীক্ষার্থীরা আমাদের সাথে অ্যাটাচ থাকে, তারা যেন পড়াশোনার মধ্যে কন্টিনিউটা মেনটেন হয়। মক টেস্টের পরে আপনাদের জন্য তো আলাদা করে পরবর্তীতে অসপি প্র্যাকটিস ব্যাচ থাকবেই, সেটা আমাদের আরেকজন স্পিকার আছেন, আপুর কাছে আমরা ভালোভাবে শুনবো। এবং একই সাথে এই টোটাল শিডিউলের সাথে আপনাদের জন্য কিন্তু অসপি কিছু ক্লাস এবং এক্সামিনেশন ক্লাসগুলো থাকবে, প্যারালালি থাকবে। তার মানে আপনি যখন ডেভিডসনটা পড়ছেন এর সাথে আপনার অসপি
অস্পির জন্য যে আপনার বাকি পড়াশোনাগুলো সেগুলো আপনার কভার হয়ে যাবে। একই সাথে আপনার ক্লিনিক্যাল পোর্শন যেটা অস্কিতে থাকবে, এক্সামিনেশন বা শর্ট কেস, সেটাও আমরা প্যারালালি প্র্যাকটিস করাই দিব। এখন এইভাবে যদি আপনি আসলে নিয়ম করে আপনি প্রত্যেকটা ক্লাস করেন, পরীক্ষা দেন, সলভ ক্লাস করেন, অস্পির ক্লাসগুলো করেন, এক্সামিনেশন ক্লাসগুলো করেন, তাহলে দিন শেষে দেখবেন যে রিভিউ ক্লাস, ফিডব্যাক ক্লাস এবং মডেল টেস্ট, মক টেস্ট দেওয়ার পরে আপনার কিন্তু কিছু বাকি থাকবে না। সো আপনাদের কাছে আমাদের হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই অবশ্যই প্লিজ পরীক্ষাগুলা দিবেন। হ্যাঁ, আপনারা অবশ্যই পরীক্ষাগুলা দিবেন। ইনফ্যাক্ট যদি এমনও হয় যে পরীক্ষা ভালো পড়া হয় নাই, তবুও দেন। আপনি দরকার হলে সলভ ক্লাসটা দেখেন, দেখে হইলেও আরেকবার পড়েন, পড়ে আবার দরকার হলে পরীক্ষাটা দিয়ে আপনি খাতাটা পাঠান। পরীক্ষা দেওয়ার কি সুযোগ সুবিধা, সেটা আপনারা আসলে আসলে পরীক্ষা না দিলে কখনোই বুঝবেন না। পরীক্ষা না দিলে আপনার এই হাতের জড়তা কখনোই কাটবে না। তো এ পর্যায়ে আমরা অনুরোধ করব আমাদের আজকের বিশেষ আরেকজন অতিথি স্পিকার ডক্টর বনিতা সায়েম প্রিয়াকে। আপুর কাছে স্পেশাল রিকোয়েস্ট থাকবে, আপু কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন? যেহেতু রেগুলার ব্যাচ আমাদের আসলে সময় বেশি নাই, আমরা হাতে আর 4 মাস সময় পাবো, সেই 4 মাসের মধ্যে আমাদের পরীক্ষার্থীরা কিভাবে প্রিপারেশনটা নিলে এই 4 মাসের মধ্যে নিজেকে গুছাই নিতে পারবে, এই বিষয়ে আপনি একটু ডিটেলস যদি বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। নাদিয়া আপুকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি এই যে আজকে যে কিছু বলার সুযোগ পাচ্ছি, এই জন্য হচ্ছে প্রথমেই সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমার মা বাবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তাদের ধন্যবাদ দিলেও কম হয়ে যায়। আমি আমার টিচারদের কাছে অনেক কৃতজ্ঞ। এরপরে যে কথাটা না বললেই না, সেটা হচ্ছে জেনেসিস এর কথা। জেনেসিস এর প্রতি আসলে তো কৃতজ্ঞতার শেষ নাই। আমি এটা বারবারই বলি। আমি যদি এখানে না আসতাম, অনেক দ্বিধা দ্বন্দ্বের পরে হচ্ছে এখানে আ মানে ভর্তি হয়ে গেলাম। না আসলে হয়তো আমি মানে আজকের দিনে আপনাদের সাথে এইভাবে থাকতে পারতাম না। আ তো যেটা হচ্ছে মেইনলি বলতে চাচ্ছিলাম যে আমাদের এমবিবিএস পর্যন্ত লাইফটা কিন্তু একরকম ছিল। আমাদের লাইফে তেমন কোনো মানে obstacles ছিল না। তেমন কিছু ফেস করতে হয় নাই। আমরা সারাদিন আ পড়াশোনা করতাম, ওয়ার্ডে যেতাম, পেশেন্ট দেখতাম। আ এভাবেই হচ্ছে লাইফটা চলে গেছে। এখন এই হঠাৎ করে এরপরে এই পোস্ট গ্রাড জার্নিটা কিন্তু এরকম না। আমাদের লাইফে এখন অনেক কিছু আছে। আমাদেরকে অনেক কিছু মেইনটেইন করতে হয়। আমাদের হচ্ছে আ কারো জব আছে, কারো এই যে ট্রেনিং আছে, ফ্যামিলি আছে। তারপরে হচ্ছে কারো বাচ্চা আছে। অনেক আপুরা হচ্ছে আপনারা দেখবেন যে আমাদের সেলিব্রেশন প্রোগ্রামে এসেছেন যে তারা হচ্ছে বাচ্চা নিয়ে কত স্ট্রাগল করে পড়াশোনা করে হচ্ছে পাস করেছেন। এটা তো আরো অনেক বড় একটা স্ট্রাগল। তো এই মোমেন্টে হচ্ছে আমাদের লাইফটা আর এমবিবিএস এর মতো নাই যে আমরা সারাদিন ওই মেডিকেলে গেলাম, ক্লাস করলাম, পড়লাম, ওয়ার্ডে গেলাম, হয়ে গেল। মানে তখন আমাদের পড়ার একটা হিউজ টাইম ছিল। আর এখন আমাদের পড়ার সময়ই নাই। পড়ার জন্য সময় বের করতে হয়। তো এরকম একটা সিচুয়েশনে ওই যে জেনেসিসে ভর্তি হব কি হব না, এই এত ট্রেনিং করে, জব করে যে আমি ক্লাসগুলা করতে পারবো কিনা, এই একটা দ্বিধা ছিল। কিন্তু আমি সবাইকে বলব যে আপনি যদি আসলে একবারে পাস করতে চান, আপনার জেনেসিসে আসলে আসতে হবে। এই যে এত বড় একটা বই, ডেভিডসনের মতো একটা বই, এটা আপনাকে টোটালটা মাথায় নিয়ে আসলে পরীক্ষার হলে কাজে লাগায় বিভিন্ন সেগমেন্টে পাস করে বের হয়ে আসতে হবে। এখন এই বই তো আসলে এত মাথায় নিয়ে যাওয়া সম্ভব না। আপনি যতবার পড়বেন ততবার মনে হবে যে আমি মনে হয় নতুন, নতুন কিছু শিখলাম। বা অনেক ইনফরমেশন। তো আমি কতটুকু পড়বো? এটা আমাদের মানে জেনেসিস এর মেন্টররা এত ভালো, এত সুন্দর করে হচ্ছে গুছায় দিবে পড়াটা। আর হচ্ছে মানে কি বলবো? ভাইয়া আপুরা এত আন্তরিক। আমার তো পরীক্ষার সময় মনে হতো যে নাদিয়া আপুরই মনে হয় পরীক্ষা। মানে এতটাই আন্তরিক ছিল এবং আমাদেরকে এতটা হচ্ছে উনারা ওন করে, এত সুন্দর করে হচ্ছে পড়াবে। মানে আমাদের পরীক্ষার টেনশন এটার মানে 80% ই মনে হয় জেনেসিস এর ছিল। মানে আমাদের স্ট্রেসটাও কমায় দিছে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এই এক ডেভিডসন দিয়ে কিন্তু অনেকগুলা পরীক্ষা হয়ে যাবে। ফার্স্ট এই হচ্ছে এসবিএ, দেন হচ্ছে এসিকিউ, অস্পি। এখন অস্পি স্টেশনও কিন্তু হচ্ছে ডেভিডসন পড়া থাকলে ওইটা অ্যান্সার করে আসা যাবে। অস্কির ভিতরে হচ্ছে প্রসিডিউর একটা স্টেশন থাকে। তারপরে হিস্ট্রি টেকিং বা হচ্ছে কাউন্সেলিং এগুলো আপনারা আরো ডিটেইল জানবেন। এই জিনিসগুলাও কিন্তু আমাদের এই ডেভিডসন পড়ানোর সময় এটা বলে দেওয়া হয়েছে। যেমন এই যে ইনহেলারের যে একটা প্রসিডিউর এর একটা বক্স আছে ডেভিডসনে। এটা তো মনে হয় দোলন আপু দেখায় না দিলে হচ্ছে চোখ খুলে দেখাই হতো না। এরকম মানে মেন্টররা যখন পড়াবে তখন বলে দিবে যে এই হিস্ট্রি টেকিংটা হচ্ছে ইম্পোর্টেন্ট। এটা অস্কির জন্য ইম্পোর্টেন্ট। এই পোরশনটা অস্পির জন্য আসবে।
সিটিএমআর এর ছবিগুলো হচ্ছে অস্পির জন্য দেখবেন, যেহেতু ডেভিডসনে আছে এটা ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। তারপরে হচ্ছে এসবিএ হচ্ছে কিভাবে আসতে পারে, কোন কোন পোর্শনটা ইম্পর্টেন্ট, আর এসএকিউ হচ্ছে কিভাবে কতভাবে ঘোড়ায় প্যাঁচে কঠিন করে আসতে পারে। এটা হচ্ছে জেনেসিস হচ্ছে অ্যাকাস্টম টু করে দেবে। আহ, এই যে অনেকেই হচ্ছে জিজ্ঞেস করেন যে জেনেসিসে কি সব কমন পড়ে, আপনাদের কি সব কমন পড়ছে? তো আসলে আমি বলবো যে আপনার কমন পড়া লাগবে না, আপনার কমন পড়া চিন্তা করাই দরকার নেই। আপনি জেনেসিসের সাথে থাকেন, কোশ্চেন যেমনই হোক, আপনার কমন পড়ুক আর না পড়ুক, আপনি হচ্ছে অ্যান্সার করে বের হয়ে আসতে পারবেন। আর পরীক্ষার সময় হচ্ছে আমরা না এত পাজল থাকি, যেমন আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমাদের দেখবেন যে গ্রুপ এর একটা মানে লাস্ট যে কোশ্চেনটা ছিল, ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস সিলিয়াক ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড, এটা নিশ্চয়ই জানেন। আমি এই কোশ্চেনটা হচ্ছে পুরা পরীক্ষা শেষ করে, মানে 4 গ্রুপের পরীক্ষা শেষ করে লাস্টে ওইটা অ্যান্সার করতে আসছি। ওইটা এমন ভাবে হচ্ছে ওই লিসনটার ডেসক্রিপশন দেওয়া, ওইটা মানে ফার্স্টেই হচ্ছে পরে আমি মানে পাজলড হয়ে গেছি, পরে মানে মনে হচ্ছে না এটা আমি লাস্টে সলভ করব। তারপরে হচ্ছে এই যে ট্রিক্স গুলা, যেটা হচ্ছে জেনেসিস বলে দেবে, কোশ্চেন পড়ার পরে হচ্ছে এখানে একটা মানে জিআই সিমটম দেওয়া আছে। তারপরে হচ্ছে এই যে আপু ভাইরা বলে যে কোশ্চেন স্টেম পড়ার পরে কোশ্চেন পড়বেন, আপনি যে কোশ্চেন গুলা পড়লেও না একটা আইডিয়া করতে পারবেন যে আসলে এটা কি হতে পারে। তো আমাদের যে ফার্স্ট কোশ্চেনটা ছিল যে বায়োপসি ফাইন্ডিং আমরা কি পাবো, তখন মনে হলো যে এটা তো মানে ডেভিডসনের ওই লাইন গুলা হচ্ছে তুলে দিচ্ছে, ওই যে জোনাল বায়োপসির যে ফাইন্ডিংটা ওইটা জানতে চাচ্ছে। তো এটাই বললাম যে যদি হচ্ছে আপনি ওরিয়েন্টেড না থাকেন, ওই পরিমাণ প্র্যাকটিস করা না থাকে, তাহলে আপনার মানে পরীক্ষা কষ্ট হয়ে যাবে। আর জেনেসিস হচ্ছে এমন ভাবে পরীক্ষাগুলো নেয়, প্রতিটা ক্লাস শেষ হবে, যেমন একটা চ্যাপ্টার পড়ানো শেষ হলো, পড়ানো শেষ হওয়ার পরে নেক্সট ক্লাসে হচ্ছে ওটা পরীক্ষা থাকে। এবং এই পরীক্ষাটা কিন্তু শুধু এসবিএ না, ফার্স্টে এসবিএ হবে, এসিকিউ হবে, এবং 2টা করে হচ্ছে অসপি হবে। এটা যে কত হেল্পফুল, আমি শুরুর দিকে হচ্ছে মানে সত্যি কথা বলতে ওই পার্ট 1 পাস করার পরে আর সারাদিন রাত খালি ডিউটি করে গেছি, ডেভিডসনটা ওইভাবে খুলে দেখা হয়নি। তো শুরুর দিকে আমার রিটেন লিখতে অনেক কষ্ট হতো, এসিকিউ লিখতে কষ্ট হতো, আমি টাইমে শেষ করতে পারতাম না। তারপরে হচ্ছে মানে কি লিখবো, আমি তো জানি অনেক কিছু, কিন্তু গুছায় কিভাবে লিখবো, কতটুকু লিখবো, এই জিনিসটা হচ্ছে আহ মানে বুঝতে পারতাম না। শুরু থেকে হচ্ছে আমার অনেক কষ্ট হয়েছে। তারপরে হচ্ছে যখন এরকম জেনেসিসের সাথে পরীক্ষা দিতে থাকলাম, আস্তে আস্তে হচ্ছে এই জিনিসটা হচ্ছে সর্ট আউট হয়ে গেছে। তো আপনারা হচ্ছে সবসময় চেষ্টা করবেন হচ্ছে সেন্টারে এসে ক্লাস করার জন্য এবং পরীক্ষাগুলো দেওয়ার জন্য। ক্লাস না করতে পারলে আপনি অবশ্যই পরীক্ষা দিবেন। আহ, পরীক্ষা হচ্ছে আপনি বাসায় বসেও দিতে পারবেন, কিন্তু পরীক্ষাটা দিতে হবে এই কারণে যে ওই যে লিখার প্র্যাকটিসটা থাকার জন্য। নাহলে হঠাৎ করে হচ্ছে রিটেন লিখার প্র্যাকটিস না করে পরীক্ষার হলে যে হচ্ছে লিখতে পারবেন না। এটা হচ্ছে আগে থেকেই প্র্যাকটিস থাকতে হবে। তখন মনে হবে যে আহ, মানে হ্যাঁ এটা তো অনেক কিছু, এটা এটা জানি ওটা জানি, ওইটা একটু লিখে দিই। কিন্তু ওইভাবে লিখলে হচ্ছে আসলে পাস করা যাবে না, আপনার একটু সুন্দর করে একটা ফরম্যাটে ফেলে গুছায় লিখতে হবে। এটা হচ্ছে একটা জিনিস। আর সবসময় যে ক্লাস করে ট্রাই করবেন। যে ক্লাস করলে হচ্ছে যে জিনিসটা হয়, যেমন আমরা আমাদের ইউনিটের সবাই হচ্ছে একসাথে ভর্তি ভর্তি হই আমরা, মানে যদিও আমি 2টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে জয়েন করি। তো ওইটা যেটা হয়েছে যে আমরা কিন্তু আমাদের যে রিডিং পার্টনার বা প্র্যাকটিস করার পার্টনার পেয়ে যাই, তো আমাদের নিজেদের ভিতরে বন্ডিংসও অনেক ভালো হয়। তো আমরা আমাদের আবার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল যেখানে আমরা এরকম পড়াশোনা নিয়ে ডিসকাস করতাম, বা হয়তো ডিউটির কারণে আমি নেক্সট ক্লাসটা যেতে পারছি না, ওইটা হচ্ছে আমরা আমার অন্য যে ফ্রেন্ডটা বা কলিগটা গেল ওর কাছ থেকে শুনে নিতাম। আর আরেকটা কথা বলি, এই কাজটা যদিও হচ্ছে কেউ কখনোই করবেন না, সবাই পড়াশোনা করে যাবেন। তারপর হচ্ছে আমাদের এক মেন্টর বলতো যে আপনি এখানে এসে পরীক্ষাটা দেন, যদি কিছু না পারেন, দেখে পরীক্ষা দিতে চান দেখে দেখে হলেও দেন। মানে এটা করা দরকার নেই, কিন্তু মানে এটা বলার জন্য বলা যে ওই লিখার প্র্যাকটিসটা আসলে থাকতে হবে। আর ওই যে যেটা বলছিলাম যে 2টা করে হচ্ছে অসপি স্টেশনও থাকতো, ওইটা হচ্ছে ওই প্র্যাকটিসটা হচ্ছে অনেক হেল্পফুল ছিল। ক্লিনিক্যাল ক্লাস ছিল, এবং সব থেকে মানে বেশি হেল্পফুল ছিল আমরা যখন রিটার্ন পাস করলাম, আমাদেরকে নিয়ে হচ্ছে যে অস্কির ব্যাচটা শুরু করা হলো। মানে আমরা সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত জেনেসিসেই পড়ে থাকতাম, ওখানেই পড়তাম, ওখানেই নিজেরা নিজেরা প্র্যাকটিস করতাম। অস্কির স্টেশন গুলা, বিশেষ করে অস্কি, আমাদেরকে এমন ভাবে প্রিপেয়ার করে দেওয়া হয়েছে, এবং এত টাফ কোশ্চেনে হচ্ছে প্রিপেয়ার করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমাদের কাছে ওই বিসিপিএস টা অত ভীতিকর ছিল না।
মানে দেখেন আপনি জানেন অনেক কিছুই, সবই জানেন। কিন্তু হঠাৎ করে আপনি লাইফের ফার্স্ট টাইম এরকম একটা পরীক্ষা দিতে যাচ্ছেন। বিশেষ করে আমি অস্কির কথা বলতেছি। তো আমরা কিন্তু আগে কখনো অস্কি দেই নাই। এই অস্কিও হচ্ছে আমরা সেই লাস্ট দিছি ফাইনাল প্রফের সময়। তো এই যে সেটআপটা থাকে বিসিপিএস এর, ওই জিনিসটাই তো হচ্ছে অনেক মানে অ্যাংজাইটি স্ট্রেসের একটা ব্যাপার। যে কোন পাশে দাঁড়াবো, বসবো কি বসবো না, রুগীর কোন দিকে যেয়ে দাঁড়াবো, কি করব, কে ইন্সট্রুমেন্ট নিয়ে যাবো কি যাবো না। তারপরে হচ্ছে আমার অ্যাপ্রোচটা কেমন হবে। তারপর হচ্ছে আমি হাতটা কিভাবে রাখলাম না রাখলাম, আমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, মানে ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে ইম্পর্টেন্ট। পেশেন্টের সাথে আমি কিভাবে ডিল করতেছি বা কি টোনে কথা বলতেছি, পেশেন্ট ওয়েলফেয়ারেও হচ্ছে মার্কস থাকে। তো এটা যদি হচ্ছে আমাদের আগে থেকে ওরিয়েন্টেশন না থাকে, আমরা তো সেখানে যে হচ্ছে এটা পারবো না। একে তো পাজলড হয়ে যাব, যে আচ্ছা এরকম একটা সেটআপ, এখানে কি না কি যেন হয়ে যাচ্ছে। তখন দেখা যাবে যে আমার জানা জিনিসটাও হচ্ছে আমি ডেলিভার করতে পারতেছি না। মানে এই জায়গাটা হচ্ছে লাইক ওই স্টেজ পারফরমেন্স এর মতো। আপনি যতই জ্ঞানী হন, যতই জানেন, আপনি যতক্ষণ না পারফর্ম করতে পারতেছেন এক্সামিনারের সামনে সুন্দরভাবে, পাস করে আসা কিন্তু সম্ভব না। এই যে অনেকেই হচ্ছে বলে যে মিড টার্ম কোনো ব্যাপার নাকি, এটার জন্য আবার কোচিং করতে হয়, টিস করে অনেকে। তারপরে হচ্ছে এরকম আমরা হ্যাঁ কোচিং করছি আমাদেরকে টিস করে, আহ, যে এরকম আবার লাগে নাকি, এটা কোনো পরীক্ষা নাকি, আহ, সবাই পাস করে যায়। ভাই সবাই পাস করে না। আহ, একটা লেভেল পর্যন্ত না গেলে কেউই কখনো পাস করবে না। পাস করা অনেক বেশি কঠিন না, কিন্তু এত সোজা না। আর এই যে পরীক্ষা দিলে পাস হয় যারা, আমি এরকম অনেককে জানি, অনেককে চিনি যারা 5 বার 6 বার পরীক্ষা দিয়ে এখনো পাস করেনি। তো তাদের কি হচ্ছে মানে নলেজ কম, এতবার পরীক্ষা দিছে এক্সপিরিয়েন্স আছে, এরকম বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে ওই যে বললাম যে পারফর্ম করার যে বিষয়টা, সে হয়তো ওই প্রপার ওয়েতে ডেলিভার করতে পারতেছে না, যেই কারণে হচ্ছে অস্কিতে বারবার ফেল করে যাচ্ছে। তো আপনাদেরকে যেটা বলবো হচ্ছে যে রেগুলার থাকেন, জেনেসিসে আসেন, যেভাবে হচ্ছে মেন্টররা গাইড করে ওইটা ফলো করেন। ওইটা ফলো করলে আশা করি হচ্ছে আমরা সেলিব্রেশন প্রোগ্রামে হচ্ছে আবার হচ্ছে সবার সাথে দেখা করতে পারবো। খুব ভালো একটা রেজাল্ট হবে। থ্যাংক ইউ সবাইকে। আমি আর আমার বক্তব্য না বাড়াই। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে যে মানে আমাদের লাইফের একেকজনের স্ট্রাগল তো একেক রকম। তারপরে হচ্ছে যদি হচ্ছে কারোর সাথে মিলে যে ডিউটি করে পড়তে পারতেছে না কিভাবে, মানে টিপস অ্যান্ড ট্রিক্স দরকার। তো অবশ্যই হচ্ছে এখন জিজ্ঞেস করতে পারেন বা পরে নক করতে পারেন। আমরা অ্যান্সার দিতে প্রস্তুত। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবার জন্য অনেক শুভকামনা। আর হচ্ছে জেনেসিসে আসেন, যেভাবে গাইড করা হয় এইভাবে রেগুলার পড়াটা রেগুলার করতে থাকেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর প্রিয়াকে, ডক্টর বনিতা শামীম প্রিয়াকে। অনেক সুন্দর করে আমাদের ব্রিফ করলেন, অনেক সুন্দর কিছু অভিজ্ঞতার কথাও বললেন। আমরা আশা করব যে আপনারা যারা পরবর্তীতে জুলাইতে পরীক্ষা দিবেন, আপনারা কিন্তু প্রিয়াপুর কাছ থেকে যে কথাগুলো শুনলেন সেখান থেকে আপনারা আপনাদের একটা দিক নির্দেশনা অলরেডি পেয়েছেন যে কোথায় কি হতে পারে, সুতরাং আমাকে কিভাবে পড়তে হবে। আচ্ছা, তো এই পর্যায়ে আপু একটা কথা বললেন, আপুর এই কথাটা আমি জাস্ট কোট করলাম যে আসলে সবাই পাস করে না। হ্যাঁ, আপুর যেমন একটা এক্সপিরিয়েন্স আছে, একজনকে দেখে দুই একজনকে এরকম চেনা জানা আছে। আমারও কিন্তু এরকম অনেক পরিচিত মানুষ আছে যারা 4 বার 5 বার 3 বার পরীক্ষা দিয়েও মানে পাশ করতে পারে নাই, পরবর্তীতে হয়তো পাশ করেছে। তো এমনও অনেক পরীক্ষার্থী আছে যারা রিটেন পাশ করে যায়, পরের বার গিয়ে মানে অস্পি থেকে খারাপ হয়। তো স্বাভাবিকভাবে যেটা হয়, পরের বার তারা মনে করে যে আমার তো রিটেন ক্লিয়ার আছে, সো আমি অস্পি জাস্ট প্রিপারেশন নিই। পরের সেশনে গিয়ে দেখা গেছে সে রিটেনেই ফেল করে গেছে, সো ফার্দার তার অস্পিতে যাওয়ার সুযোগ নাই। তো এরকম করে কিন্তু আসলে আমরা অনেক পরীক্ষার্থী দেখেছি যাদের এরকম আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে পার হয়েছে। তো বিসিপিএস কর্তৃক আয়োজিত পরীক্ষার এই লাস্ট সেশনে আমি এটা অবশ্যই মেনশন করতে চাই আপনাদের জন্য যে যে টোটাল মেডিসিন থেকে কিন্তু পাশ করেছে 2025 জানুয়ারি মিড টার্ম সেশনে, বিসিপিএস থেকে মেডিসিনে টোটাল পাশ করেছে 59%। দ্যাট মিনস আপনার প্রায় হচ্ছে 60-এর কাছাকাছি, মানে 41% মানুষ কিন্তু ফেল করেছে। এটা কিন্তু বিটার ট্রুথ। তার মানে বসলেই যদি পাশ হয়ে যায় আর মিড টার্ম যদি এতটাই সহজও হয়, তাহলে 100% পাস হওয়ার কথা ছিল। বাট হয় নাই, যে কোনো কারণে হোক হয় নাই, সেটা ব্যর্থতা আসলে শুধু যারা পরীক্ষা তাদেরও না,
নিশ্চয়ই কোথাও আমাদের একটা গ্যাপ আছে, সেটা আমরা ইনশাল্লাহ কাভার হবে, ওনারাও পাশ করে যাবেন ইনশাল্লাহ। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে আপনারা যদি মানে জেনে খুশি হবেন যে জেনেসিস থেকে পাশ করেছে মেডিসিনে 96%। তার মানে যারা পাশ করেছে তাদের মধ্যে 96%ই আমাদের জেনেসিস থেকে পাশ করেছে। তাহলে জেনেসিসে যারা ক্লাস করেছে, আমি জাস্ট এইটাকেও বোঝানোর চেষ্টা করলাম যে যারা জেনেসিসে রেগুলার ছিল, ক্লাস করেছে, পরীক্ষা দিয়েছে, শেষ পর্যন্ত লেগেছিল আমাদের সাথে, সুজাউদ্দিনের সাথে যে কথাটা বলে গেল, আমরা জাস্ট দায়িত্ব নিয়ে নিব আপনাদের, আপনারা শুধু আমাদেরকে সময় দেন, জাস্ট আমরা যেটা বলবো সেটা শুধু ফলো করেন। আচ্ছা, এই পর্যায়ে আপনাদেরকে যেটা আপনারা এখনো পর্যন্ত আসলে আলোচনায় আসে নাই, সেটা হচ্ছে আপনাদের সিলেবাস। আমি খুব ছোট করে, আমরা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আমাদের আজকের সেশনটা, আমরা আর খুব বেশি দীর্ঘায়িত করব না। আমি জাস্ট আপনাদেরকে শর্ট করে ব্রিফলি আপনাদের সিলেবাস কি থাকবে, আপনাদের এটা একটু ওরিয়েন্টেশন ক্লাসে বলে দিতে চাই। প্রথম কথা, আপনাদের হচ্ছে এসবিএ থাকবে। প্রথম দিন যে পরীক্ষাটা হয় ডে 1-এ, সেটা হচ্ছে আপনার কি থাকবে, এসবিএ থাকবে। কয়টা এসবিএ থাকবে? 50টা এসবিএ থাকবে, 2 নাম্বার করে। তার মানে টোটাল 100। তা 100-তে পাস কত? 60%। পরের দিন দিবেন হচ্ছে রিটেন, যেটাকে আমরা বলি এসএকিউ, শর্ট অ্যান্সার কোশ্চেন। সেই রিটেনের সময় হচ্ছে আপনার 3 ঘন্টা। সেই 3 ঘন্টার মধ্যে আপনার টোটাল 4টা গ্রুপ থাকবে, ঠিক আছে? 4টা গ্রুপ থাকবে, এক একটা গ্রুপে 5টা করে সেট থাকবে। হ্যাঁ, এক একটা গ্রুপে 5টা করে কোশ্চেন থাকবে। তাহলে টোটাল কয়টা কোশ্চেন হলো? 4 5 20, 20টা কোশ্চেন, প্রতি প্রশ্ন 5 নাম্বার করে থাকবে। তাহলে 20টা প্রশ্ন 5 নাম্বার করে, 100 মার্কস। এখানেও পাস কততে? 60%-এ। মজার বিষয় হচ্ছে আপনাদের রিটেন এবং এসবিএ এখনো পর্যন্ত বিসিপিএস এর দুইটা মিলায় 60%। সুতরাং কারো যদি কি বলে এসবিএ তে যদি কারো 2 নাম্বার 4 নাম্বার কম হয়, সেটা পসিবল রিটেনে কভার করে দেওয়া। আবার কারো রিটেন একটু খারাপ হয়ে যায়, সেটা যদি এসবিএ খুব ভালো হয়, সেটা কভার করা যাবে। সুতরাং এটা চিন্তা করা যাবে না যে এসবিএ তো পার্ট 1-এ দিয়ে আসছি, এসবিএ তো অনেক সোজা, এসবিএ ভালো করে কভার করবো, রিটেনের দরকার নাই। এই কথা যদি কেউ চিন্তা করে থাকেন, তাহলে আমি বলবো সর্বোচ্চ লেভেলের ভুল করবেন, এটা কখনোই করা যাবে না। তারও এক্সাম্পল হচ্ছে, আমি আমি অ্যাজ এ মেন্টর যখন আমি কয়েকজনকে গাইড করেছিলাম, তারা এরকম অনেকেই ছিল যারা রিটেনটাকে কম গুরুত্ব দিচ্ছিল, এসবি তাকে গুরুত্ব বেশি দিচ্ছিল, আলটিমেটলি রিটেনে গিয়ে খারাপ হয়ে গেছে। আলটিমেটলি রিটেন পাস না হলে তো আপনি হসপিটালে যেতে পারবেন না। সুতরাং দুটাকে আপনাকে সমান গুরুত্ব দিয়ে আগাতে হবে। এসবি এর জন্য ডেভিডসনের ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট টপিকের A to Z ফলো করতে হবে। আর এছাড়া আমাদের তো এসবি এর জন্য বিভিন্ন স্পেশাল এসবি এর সেশনও থাকবে, ঠিক আছে? ওটা না, টেনশনের কিছু না, ওটা ক্লাস যখন চলাকালীন সময় আপনারা ওটা অলরেডি জেনে যাবেন। আচ্ছা, এরপরে থাকবে হচ্ছে আপনাদের গেল রিটেন এবং এসবিএ। তাহলে প্রথম দিন পরীক্ষা দেওয়ার পরে আপনার প্রায় রিটেন শেষ হওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে রেজাল্ট আউট হয়ে যাবে। রেজাল্ট আউট হওয়ার পরে দেখবেন যে অস্পির হাতে সময় আছে আর মাত্র 2-3 দিন। তার মানে এটা আপনাদের জন্য একটা লার্নিং পয়েন্ট যে পরীক্ষার যখন হবে, পরীক্ষার সময় রিটেন এবং এসবিএ শেষ করার সাথে সাথে অস্পির জন্য লেগে পড়তে হবে, রেজাল্ট দেখার জন্য বসে থাকা যাবে না। এখন আসি অস্পি এবং অস্কিতে কি থাকবে। তার মানে পরের যে পরীক্ষাটা হবে মানে রিটেনের রেজাল্টের কিছুদিন পরে আপনাদের নোটিশ দিয়ে দিবে যে অসপি পরীক্ষা হবে, সেখানে থাকবে হচ্ছে 2টা পার্ট, অসপি অ্যান্ড অসকি। অসপিতে থাকবে 10টা স্টেশন, ঠিক আছে? 10টা স্টেশনে 5 নাম্বার করে, 50 মার্কস, সময় 5 মিনিট করে। অসকি রিটেন অসপি শেষ করবেন, অসপি শেষ করার পরে আপনাদের হচ্ছে অসকি শুরু হবে। ইন দা মিন টাইম আপনাদেরকে অন্য রুমে নাস্তা করতে দিবে, ওয়েট করাবে, ওয়েটিং রুমে রাখবে। তারপরে যখন অস্কিতে নিয়ে আসবে, অস্কিতে হচ্ছে টোটাল থাকবে 5টা স্টেশন। এখানে নাম্বার বেশি, সময় বেশি, স্টেশন কম। তাহলে অস্কিতে থাকবে 5টা স্টেশন, 10 নাম্বার করে, 10 মিনিট করে। এখন যদি সম্ভব হয় খুব দ্রুত চট করে লিখে ফেলতে পারেন চাইলে, যে অস্কিতে কি কি থাকবে। 2টা হিস্ট্রি থাকবে, 2টা এক্সামিনেশন বা শর্ট কেস থাকবে, একটা লং কোশ্চেন থাকবে, এটা একদম ফিক্স। তাহলে হিস্ট্রি টেকিং, 2টা হিস্ট্রি, 2টা এক্সামিনেশন, একটা লং কেস। আর অসপিতে তাহলে কি থাকবে? 10টা স্টেশন। তো অসপি অসপি হচ্ছে যে ছোটবেলা আমরা যেটা দিয়ে আসছি এমবিবিএস লেভেলে, অসপি ঘুরে ঘুরে 5 মিনিট পর পর বেল পড়ে যাবে, সেরকমই। সেখানে হচ্ছে আপনার ইসিজি, এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, তারপর হচ্ছে আপনার পিক্টোরিয়ালস, এমনিতে কোশ্চেন, তারপরে হচ্ছে আপনার ডাটা অ্যানালাইসিস, এবিজি, স্পাইরোমেট্রি, পেডিগ্রি, হ্যাঁ, এবং সাথে একটা কাউন্সিলিং এবং একটা প্রসিডিউর মাস্ট। তাহলে একটা কাউন্সিলিং, একটা প্রসিডিউর সেশন মাস্ট থাকবে, বাকি 8টা আপনার যে কোনোটা স্যারদের ইচ্ছা মতো। ইসিজি, এক্সরে, সিটি, এমআরআই এগুলো কমন থাকবে। তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে আপনাদের আসলে কি কি জিনিস কভার করতে হবে। এখন আসি জেনেসিসের ক্লাস করার সময় আমি আমার এক্সপিরিয়েন্সটাই বলি, জাস্ট এক লাইনে, যে আমি যখন অ্যাকিউট মেডিসিন
গত সেশনে পড়িয়েছিলাম সিনকোপ নামে একটা টপিক আছে অ্যাকিউট মেডিসিনে। সিনকোপটা পড়ানোর সময় বলেছিলাম যে এখান থেকে রিটেন কোশ্চেন আসবে অথবা আপনাকে হিস্ট্রি টেকিং এ দিবে। ইভেন দো আপনারা যদি জিজ্ঞেস করে থাকেন গত সেশনের কাউকে, সবাই কথাটা আপনাকে বলবে যে ক্লাসে আমি এটা দেখিয়েও দিয়েছিলাম কি কি হিস্ট্রি নিতে হবে, জাস্ট শর্টলি। হিস্ট্রির জন্য আলাদা ক্লাস থাকবে, বাট আমি জাস্ট ক্লাসের মধ্যে একটা আইডিয়া দিয়ে দিয়েছিলাম যে এটা জাস্ট একবার দেখে যান। এবার কিন্তু পরীক্ষায় সিনকোপ থেকে প্রশ্ন আসছে। সুতরাং আপনি যদি প্রতিটা ক্লাস নিয়মিত করেন, প্রত্যেকটা ক্লাসে আমরা এই টপিক থেকে এসবিএ কি থাকতে পারে, এসএকিউ কি থাকতে পারে, রিটেন কি থাকতে পারে, বা অস্পিতে কি থাকতে পারে, অস্পিতে কি থাকতে পারে, আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি বলে দিই, ঠিক আছে? সুতরাং আপনারা অবশ্যই ক্লাসগুলো নিয়মিত করবেন এবং নিয়মিত পরীক্ষা দিবেন। এবার আসি কেন পরীক্ষা দিবেন, এই কথাটা খুব গুরুত্ব সহকারে শুনবেন সবাই। পরীক্ষা দেওয়ার কারণ হচ্ছে, প্রথম কথা, এই সেশনে আমার একজন পরীক্ষার্থী, আমাদের পরিষদের পরীক্ষার্থী যে খারাপ করেছে, রিটেনে খারাপ করেছে। কারণ কি জিজ্ঞেস করলাম, সে গতবারও পরীক্ষা দিয়েছিল, গতবারও তার রিটেনে খারাপ হয়েছে, এবারও তার রিটেনে খারাপ হয়েছে। কারণ হচ্ছে সে একটা গ্রুপের অ্যান্সার করেছে 1.5 ঘন্টার সময়ে, যেখানে টোটাল সময় হচ্ছে 3 ঘন্টা। তাহলে বাকি 1.5 ঘন্টায় তার 3টা গ্রুপ অ্যান্সার করতে হচ্ছে, যেখানে 30 মিনিট করে সময় পাচ্ছে। তাহলে এভাবে করে সে আলটিমেটলি কভার করতে পারেনি, রিটেনে খারাপ হয়ে গেছে। তাহলে আপনি যদি রিটেন পরীক্ষা না দেন, আপনার কিন্তু এই টাইম ম্যানেজমেন্ট ওরিয়েন্টেশনটা কখনোই আসবে না। আপনি রিটেন দিলে বুঝবেন যে আপনার আসলে কোথায় ডিফিকাল্টিস হচ্ছে। আপনি পড়া শেষ করলে মনে হবে হ্যাঁ আমি তো সবই পারি, বলতে পারবো, লিখতে পারবো। আপনি লিখতে যান, দেখবেন 9 মিনিটের প্রশ্ন আপনার লিখতে 20 মিনিট লেগে যাচ্ছে। তাহলে একটা কোশ্চেনে আপনি হাইয়েস্ট কত টাইম পাবেন রিটেনে? আপনাকে 20টা কোশ্চেন আনসার করতে হবে উইদিন 3 আওয়ার। তাহলে পার কোশ্চেন টাইম পাবেন সর্বসাকুল্যে 7 মিনিট। কারণ 9 মিনিট করে আমরা অফিসিয়ালি পাবো যদি ভাগ করি আমরা, কিন্তু 9 মিনিট আপনি পাবেন না। কেন পাবেন না? আপনার পরীক্ষার হলে অনেক সিস্টেম লস থাকবে। তাহলে আপনি একটা কোশ্চেন লিখতে 7 মিনিট সময় পাবেন। আপনি প্রশ্ন পড়ার পর থেকে 7 মিনিটের মধ্যে আপনাকে একটা টোটাল কোশ্চেন অ্যান্সার করতে হবে। তাহলে সেই প্রশ্নটা 7 মিনিটের মধ্যে কিভাবে লিখবেন? ইটস নট এ ম্যাটার অফ জোক, এটা খুব একটা সহজ জিনিস না। তো সেই জন্য আপনার আগে থেকে পরীক্ষা দিবেন, যত কষ্টই হোক পরীক্ষা দিবেন। ওই যে একটা প্রবাদ আছে, আমরা সবসময় বলি জেনেছিস, এটা হচ্ছে আমাদের সুজার একটা বিশাল মানে পপুলার ডায়লগ, হ্যাঁ, সুজাউদ্দিনের, যে আপনি দেখে দেখে হলেও পরীক্ষা দেন। দেখে দেখে, আমি বলি কি, দেখে দেখে না দিলেও আপনি অ্যাটলিস্ট সলভটা করে ফেলেন বা আপনি পড়ে ফেলেন, কোশ্চেনটা পড়েন কি কি আসছে, দেন আপনি চ্যাপ্টারটা প্রয়োজন একবার আরেকবার রিডিং দিয়ে নেন, রিডিং দিয়ে আপনি আবার পরীক্ষা দিতে বসেন। তারপরেও আপনার কিছু ফাইন টিউনিং হবে লিখতে গিয়ে, যে না আপনি মাত্র পড়ে মাত্র লিখবেন, তাতেও আপনার ভুল হবে। তাহলে আপনি যদি অনেকদিন আগে পড়ে পরীক্ষা দিতে চান, তাহলে আপনার অবস্থাটা কি হবে? সো এই টাইম ম্যানেজমেন্ট সবকিছু মিলে আপনাকে হেল্প করবে হচ্ছে পরীক্ষা দেওয়াটা। সো অবশ্যই আপনারা হচ্ছে পরীক্ষা দিবেন। তো আমার মনে হয় আমি আপনাদের জেনেসিসে, যেহেতু আপনারা আছেন, জেনেসিস আপনাদেরকে কি কি থাকবে আমরা সেই বিষয়ে আপনাদেরকে বলেছি, ব্রিফ করেছি। সো আপনারা অসপি ক্লাস পাবেন এবং আপনাদের এক্সামিনেশন ক্লাসও থাকবে, কিন্তু অসপি প্র্যাকটিস ব্যাচটা কিন্তু আলাদা। অসপি প্র্যাকটিস ব্যাচ হচ্ছে আপনাদের মোটামুটি একটা সেশন যখন শেষের দিকে হয়ে যাবে, আপনারা যখন রেডি হয়ে যাবেন, তখন আমরা আপনাদের প্র্যাকটিসের জন্য ডিফারেন্ট একটা ব্যাচ আমরা এনরোল করি, সেটা পরের পরের বিষয়, ওটা আপনাদেরকে পরে আবার ব্রিফ করা হবে। আর আপনাদের সিলেবাস নিয়েও আমরা ডিসকাস করেছি আজকে, কিভাবে প্রিপারেশন নেবেন সেটাও আমরা বলে দিয়েছি। অবশ্যই ডেভিডসন ফলো করতে হবে। প্রত্যেকটা ডেভিডসন টপিক পড়ার সময় আপনাকে চিন্তা করে পড়তে হবে যে আমি এখান থেকে এসবিএ, এসএকিউ, অসপি, অসকি 4টা জিনিস কিভাবে পড়বো। আর জাস্ট একটাই লাইন, কথা একটাই, জাস্ট ক্লাস ফলো করেন। ক্লাসে পার ক্লাস পার মেন্টর, যেই মেন্টর যেভাবে যে ক্লাসটা পড়তে বলছে সেটা সেভাবে করেন। চেষ্টা করবেন সময়ের মধ্যে ক্লাসটা শেষ করে সময়ের মধ্যে পরীক্ষাটা দিয়ে সলভটা করে ফেলতে। শুধু জেনেসিসের সাথে লেগে থাকেন, বাকিটা দেখবেন টানতে টানতে এমনিই হয়ে যাবে। আচ্ছা, আমি এই লাইনটা দিয়ে আজকে প্রোগ্রাম শেষ করব। সেটা হচ্ছে, আমি যদি ধরেন যে বসে আছি, আমি কিন্তু নিজে থেকে দাঁড়াতে পারবো, পারবো না? ডেফিনেটলি পারবো। আমি জাস্ট চেয়ারটা সরিয়ে দাঁড়ায় যেতে পারি। কিন্তু অনেক সময় হয় না, আমাদের একটু ল্যাথার্জিক লাগে। এই ল্যাথার্জিকের সময় আমাকে যদি কেউ একটু হাতটা ধরে টেনে তোলে, তখন মনে হয় যে না, আমার একটু আসলে আরাম লাগলো, একটু কষ্টটা কম হলো। তুললো তো আমাকে একজন, হেল্প করলো, বাট উঠলাম তো আমি, ক্রেডিট তো আমার, আমি উঠলাম, কিন্তু একজন আমাকে হেল্প করলো, আমার একটু সহজ হলো জিনিসটা। সো জেনেসিস জাস্ট আপনাকে সেই কাজটাই করবে। পড়বেন আপনি, পাশ করবেন আপনি, আমরা আপনাকে হেল্প করব। আপনি চেষ্টা করবেন, আমরা আপনাকে সামনে থেকে টেনে তুলবো। এই যে সারাদিন ডিউটির পরে লেথার্জিক লাগবে, আমরা আপনাকে টেনে আনবো যে না একটু পড়তে হবে। এই জিনিসটাই আপনাকে দিন শেষে 4 মাস আপনি লেগে থাকেন, 4 মাসে পসিবল। অনেকের মনে কোয়েরি থাকবে 4 মাসে কি পসিবল? হ্যাঁ পসিবল। আমি নিজে 3.5 মাসে প্রিপারেশন নিতে পেরেছি। তবে হ্যাঁ, আপনাকে একটু
একটু বেশি কনসেন্ট্রেশন দিতে হবে, একটু সময় সচেতন হতে হবে। সময় নষ্ট করার মতন সময় আমাদের এখন নাই। হ্যাঁ, যেহেতু সময় বেশি নাই, নষ্ট করা যাবে না। আপনাকে উঠতে বসতে মাথায় থাকতে হবে, পরীক্ষা পড়তে হবে, যখন সময় পাবেন পড়ে ফেলতে হবে। সেটা মোবাইলে হোক, সেটা আপনার সামনে বই রেখে হোক। আপনি ওয়ার্ডে আছেন, সময়টাকে কাজে লাগাতে হবে। ওয়ার্ডে আছেন, আপনি জলিল স্যার অসুবিধা পড়ে ফেলতে হবে। আরেকটা বিষয় যেটা আজকে একদমই আলোচনায় আসে না, আমি আরেকবার রিমাইন্ডার দিচ্ছি, অবশ্যই অবশ্যই জলিল স্যারের বই কিন্তু পড়তে হবে। অসপি জলিল স্যারের বই প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়বেন, চ্যাপ্টারের সাথে সাথে একবার করে জলিল স্যারের বইটা পড়ে ফেলবেন। আমরা বলে থাকি যে মেইন অসপির আগে জলিল স্যারের বই মিনিমাম 2 থেকে 3 বার, মিনিমাম। হ্যাঁ, সর্বোচ্চ তো কাউন্ট নাই, মিনিমাম 2 থেকে 3 বার আপনাকে পড়তে হবে। তো আশা করি আপনাদের আর মানে আপনাদের কোর্স ডিউরেশন, কোর্স কারিকুলাম এবং আপনাদের এক্সামের টপিক, হাউ টু প্রিপারেশন নিবেন, এগুলো নিয়ে আপনাদের আর কোনো কোয়ারি নাই। যদি কারো কোনো কোয়ারি থাকে এই ব্যাপারে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যন্ত চলে আসছি, তাহলে আমরা শেষ করে দিব কারো যদি কোনো প্রশ্ন না থাকে। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আশা করছি কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এখন হয়তো প্রশ্ন অনেকেরই তৈরি হবে না, আসলে পড়া শুরু করলেই প্রশ্ন তৈরি হবে। সুতরাং আপনারা প্রথম ক্লাস থেকে পড়া শুরু করুন, তখন আপনাদের অনেক প্রশ্ন আসবে। এবং জেনেসিস আপনাদের জন্য সবসময় ওপেন। মেন্টর রুমে আপনারা দরকার হলে চলে আসবেন, এসে জিজ্ঞেস করবেন। আপনাদের গ্রুপ থাকবে, গ্রুপে কথা বলবেন, মন খুলে জিজ্ঞেস করবেন, কোনো অসুবিধা নাই। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আশা করি এই বছর যে 96%-এ গিয়ে জেনেসিস আটকে গেছে, আপনাদের হাত ধরে আপনাদের সাথে নিয়ে সামনের জুলাইতে আমরা ইনশাল্লাহ 100% করতে চাই। হবে তো? বলেন ইনশাল্লাহ। সেই ইনশাল্লাহ তো আপনিও তো আছেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আশাবাদী আমাদের ইনশাল্লাহ সামনের বার আপনাদের সবার সাথে দেখা হবে ফেলিসিটেশন প্রোগ্রামে। ইন দা মিন টাইম অবশ্যই বিভিন্ন ক্লাসে বিভিন্ন সেশনে দেখা হতেই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম।